শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম 1855 সালের 4 জুন নদিয়ার চুয়াডাঙ্গাতে। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে একজন ইন্সপেক্টর হিসেবে তিনি কাজ করেছেন 33 বছর। বাংলা সাহিত্যে রহস্য এবং গোয়েন্দা কাহিনী লেখার ব্যাপারে তিনি ছিলেন এক রকমের পথপ্রদর্শক। তৎকালীন ব্রিটিশ সরকার তার দুর্দান্ত রহস্য সমাধানের প্রতিভার জন্য তাকে রায় বাহাদুর উপাধি দেন। 1889 সালে তিনি প্রথম অনুসন্ধান নামে একটি জার্নালে তার কিছু কেসের বিবরণ লিখতে শুরু করেন। পরবর্তীকালে অবশ্য প্রায় 206টি এরকম ঘটনা নিয়ে প্রকাশ পায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর। রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল ভূতের বিচার, নবাবী বুদ্ধি, মানিক চোর, লুকোচুরি ইত্যাদি। আজ গল্প স্বল্পে শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত কৃত্রিম মুদ্রা। গল্প পাঠে সোমক, রিয়া, সুদীপ্ত, অর্ণব, রাজীব, উজ্জ্বল, অমরজিৎ এবং অরিজিৎ। গল্পের সূত্রধর রাজীব। শুরু হচ্ছে কৃত্রিম মুদ্রা। বেশ কয়েক বছর আগের কথা। সেই সময় কলকাতায় জাল টাকার প্রচলন হঠাৎ করে আরম্ভ হলো। জাল টাকার নোট এত আমদানি হতে থাকলো যে সকলে অবাক হয়ে গেল রীতিমতো। এমনকি নানা জায়গা থেকে জাল নোট রাখার জন্য ব্যাংক আলাদা একটা বিভাগ চালু করলো, আর হিসেব রাখার জন্য 2-1 আলাদা কর্মচারীও নিয়োগ করলো। আর এই জাল টাকার জন্য গভর্নমেন্টকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হলো, কারণ আসল টাকার প্রচলন দিন দিন কমতে লাগলো। পুলিশ এদিকে মূল অপরাধীকে খোঁজার জন্য অনুসন্ধান শুরু করলো। যার কাছেই জাল নোট পাওয়া যাচ্ছিল তাকেই সন্দেহ করে পুলিশ গ্রেফতার করছিল। এমনকি তার দোকান, ঘরবাড়ি সবকিছুর ভেতর তল্লাশি চালাতে শুরু করলো। বিনা দোষে এই কারণে অনেকে অপমানিত হতে লাগলো, আবার অনেককেই জেলে পাঠানো হলো। কিন্তু তাও জাল নোটের এই কারবার বন্ধ হলো না। জাল নোট কারবারিদের ধরার জন্য উপযুক্ত কর্মচারীদের নিয়োগ করা হলো। এমনকি ছদ্মবেশে ডিটেকটিভরাও গোপনে অনুসন্ধান করতে লাগলো। আমার উপরে অর্ডার জারি করা হলো। আমিও এই কাজ শুরু করলাম। 1 দিন 2 দিন করে ক্রমে 1 সপ্তাহ পেরিয়ে গেল। 1 সপ্তাহ 2 সপ্তাহ করে 1 মাস চলে গেল, কিন্তু কেউ কিছু করতে পারল না। এইভাবে আস্তে আস্তে 2 মাস অতীত হয়ে গেল। এমন সময় আমি খবর পেলাম, মানে আমার একজন গোয়েন্দা একদিন আমাকে জানালো যে কয়েকজন জাল নোট নির্মাতা গত প্রায় 15 দিন ধরে চোর বাগানের ভেতর একটা ছোট্ট ঘরের মধ্যে আস্তানা গেড়েছে। এই খবর শুনে আমি গোপনে অনুসন্ধান শুরু করলাম। অনুসন্ধান করে জানতে পারলাম যে বাখরগঞ্জ নিবাসী শ্যামাচরণ মুখোপাধ্যায় নামের একজন এই দলের প্রধান নেতা। যেসব কথা আমি জানতে পারলাম তার কোনো কিছুই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে নিজেই গোপনে অনুসন্ধান করতে লাগলাম। যে ঘরে ওরা থাকতো সেটা ছোট্ট একটা খোলার ঘর মাত্র। ওই ঘরের পেছন দিকে আর একটা ভাঙাচোরা খোলার ঘর ছিল, কিন্তু তাতে কেউ থাকতো না। ওই ভাঙা ঘরটা আমার বেশ উপকারে লাগলো। রাত 10টার পর ওই ঘরের মধ্যে ঢুকে আমি চুপ করে বসে থাকতাম। এরকম নির্জন, ভাঙাচোরা, অপরিষ্কার আর প্রচণ্ড দুর্গন্ধ বিশিষ্ট একটা জায়গায় একা চুপ করে বসে থাকা যে কিরকম কষ্টের, তা যিনি ভোগ করেছেন তিনিই জানেন। কাশি পেলে কাশার উপায় নেই। হাজার হাজার মশা রীতিমতো জ্বালাতন করত প্রত্যেক মুহূর্তে, কিন্তু এর থেকে নিস্তার পাওয়ার কোনো উপায়ও ছিল না। এই অবস্থায় কখনো কখনো সারা রাত আমাকে ওখানেই থাকতে হতো। সারাটা দিন ধরে ঘুমোতাম আর সারা রাত সেই ভাঙা ঘরে বসে বসে কাটিয়ে দিতাম। এইভাবে 7 রাত কেটে গেল। 8ম রাতে দেখলাম রাত 2টোর পর ওরা জাল নোট তৈরি করতে আরম্ভ করলো। সেই ঘরের বেড়ার সামান্য ফাঁক দিয়ে দেখতে পেলাম কেউ যেন আগুন জ্বালিয়েছে। মনে হলো কেউ যেন একটা যন্ত্রের মাধ্যমে জাল টাকা তৈরি করছে। এই দেখে আমি সেখান থেকে বেরিয়ে এলাম।
আমাদের অফিসে এসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব কথা খুলে বললাম। এরপর লোকজন নিয়ে সেই বাড়ির ভেতর ঢুকে ওদের ধরার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে অর্ডার দিলেন। নিজে কিন্তু আলস্য ত্যাগ করে আমার সঙ্গে এলেন না। আমি মাত্র 4 জন লোক সঙ্গে করে আবার সেইখানে দৌড়ে এলাম। তখনও পর্যন্ত সেই ঘরের ভেতর আগুন জ্বলছিল, আর লোকজনের মৃদু মৃদু কথা শুনতে পাচ্ছিলাম। আমরা আস্তে আস্তে সেই বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। খুব নিঃশব্দে একটা লোককে পাঁচিলের ওপর উঠিয়ে দিলাম। সেই পাঁচিলের ওপর দিয়ে বাড়ির ভেতর লাফ দিয়ে পড়ল লোকটা, আর যত তাড়াতাড়ি পারল মূল দরজা খুলে দিল আমাদের জন্য। আমরা খুব দ্রুত বাড়ির ভেতর ঢুকে পড়লাম। কিন্তু বাড়ির ভেতর ঢুকে কি দেখলাম বাড়ির ভেতর অন্ধকারে ঢাকা। কোনো জায়গায় আগুন বা কোনো রকম আলোর কোনো চিহ্নই নেই। বাড়ির ভেতরে যে কজন লোক ছিল সকলেই যেন গভীর ঘুমে অচেতন। মনে হলো আমি কি তাহলে ভুল দেখেছি, নাকি এক বাড়িতে ঢুকতে গিয়ে অন্য বাড়িতে ঢুকে পড়েছি। কিন্তু খুব ভালো করে দেখে বুঝলাম যে আমার ভুল হয়নি, আসল বাড়িতেই ঢুকেছি আমরা। তাই বাড়ির এরকম অবস্থা দেখে আমরা খোঁজ খবর না করে সেই জায়গা ছেড়ে গেলাম না। সকলে মিলে সেই বাড়িতে ভালো রকম তল্লাশি করলাম, কিন্তু যা খুঁজতে গিয়েছিলাম তা না পেয়ে সেদিন আমাদের সকলকে ফিরে আসতে হলো। আগের ঘটনার 2-3 দিন পরেই শ্যামাচরণ সেই বাড়ি ছেড়ে চলে গেল। আমি যদিও একবার অপ্রস্তুত হয়েছি, তবুও আশা একেবারে ছাড়িনি। খোঁজ নিয়ে জানতে পারলাম যে শ্যামাচরণ তখন বেনেটোলায় আর একটা খোলার বাড়িতে উঠে গিয়েছে। এবার মনে মনে ঠিক করলাম সঠিক সংবাদ ছাড়া শ্যামাচরণকে আর স্পর্শও করব না। সুযোগ এসে গেল কদিনের মধ্যে। সামনে যে বাড়িতে শ্যামাচরণ থাকতো সেই বাড়ির পাশে আর একটা বাড়ির এক ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব হলো। তার বাড়ি আর শ্যামাচরণের বাড়ি বা ঘর এক বললেই হয়। কেবল একটা সামান্য মাটির দেওয়াল মাঝখানে দুটো বাড়িকে আলাদা করেছে। আমি সব সময় আমার এই নতুন বন্ধুর বাড়িতে যেতাম। তিনিও আমাকে ডিটেকটিভ কর্মচারী বলেই জানতেন। তবে যে কারণে আমি তার বাড়িতে সবসময় যাতায়াত করতাম তা কিন্তু তার কাছে একদিনের জন্যও বলিনি। রাতে যখন আমার বন্ধুর ঘরে বসে থাকতাম সেই সময় প্রায়ই শ্যামাচরণের বাড়ি থেকে মেশিন চালানোর শব্দ, টাকার শব্দ আর আগুন জ্বালানোর শব্দ শুনতে পেতাম, আর দেখতাম আলো জ্বলছে। এই সংবাদ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বললাম। তিনিও একদিন নিজে এসে এই শব্দ নিজে শুনলেন আর বললেন যে এখন নিশ্চয়ই মুদ্রা তৈরি হচ্ছে। কাজেই তখন আর দেরি না করে আরো লোক লস্কর নিয়ে দরজা ভেঙে বাড়ির মধ্যে গিয়ে ঢুকলাম, কিন্তু আবারও কিছুই পেলাম না। সমস্ত ঘর আতি পাতি করে খুঁজে দেখলাম, ঘরের মেঝে, উঠোন সব খুঁড়ে ফেললাম, কিন্তু কিছুই পেলাম না। ঘটনাটাকে রীতিমতো ম্যাজিক বলে মনে হলো। আমি তখন শ্যামাচরণকে বললাম, দেখো শ্যামাচরণ, তুমি এইভাবে জাল টাকা তৈরি করে আর কতদিন আমাদের হাত থেকে পার পাবে? এখনই তুমি নিকৃষ্ট কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যাও, নিজের জীবন বাঁচাও আর আমাদেরও কষ্ট থেকে পরিত্রাণ দাও। আপনারা নিরপরাধ একজন ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে দুবার আমার ঘর অনুসন্ধান করে আমাকে অপমান করলেন। আপনারা পুলিশ কর্মচারী, ভদ্রলোকের অপমান করাই তো আপনাদের কাজ। কৃত্রিম মুদ্রা যে তৈরি করছে তাকে ধরতে চাইছেন তো আপনারা, কিন্তু সে ক্ষমতা তো আপনাদের নেই। যদি থাকতো তাহলে চোরের মতো আমার বাড়িতে প্রবেশ করে একজন নিরপরাধ মানুষকে এভাবে অপমান করতে পারতেন না। শ্যামাচরণের এই কথা শুনে আমার একটু রাগ হলো, লজ্জা হলো, মনে মনে একটু অপমান বোধও করলাম। শ্যামাচরণকে বললাম, দেখো শ্যামাচরণ, তুমি এই কাজের নাটের গুরু, সে ব্যাপারে আমার কোনো ভুল নেই, কিন্তু যখন দুবার তোমাকে ধরার চেষ্টা করেও সফল হতে পারিনি তখন তোমাকে কোনো কথা বলা বৃথা। যদি কখনো তোমাকে ধরতে পারি তখনই দেখব যে এই জাল টাকা তৈরি করার ব্যাপারে তোমাকে ধরার ক্ষমতা আমাদের আছে কি না। এই বলে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে গেলাম। সেই জায়গা থেকে বেরিয়ে আসার পর মনে মনে কিন্তু তাকে ধরার আশা একেবারে ছেড়ে দিলাম না। শ্যামাচরণের উপর তখনও আমার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। দেখলাম যে 1 সপ্তাহের মধ্যে শ্যামাচরণ সেই বাড়ি ছেড়ে
শ্যামবাজারে একটা সরু গলির মধ্যে ইটের একটা দোতলা বাড়ি ভাড়া করলো। এই বাড়িটি পূর্ববঙ্গের এক বৃদ্ধার। সেই বৃদ্ধা ওই বাড়িতেই থাকতেন। তিনিও সেই বাড়ি না ছেড়ে শ্যামাচরণের সঙ্গে একসাথে থাকতে লাগলেন। আরো 6 মাস চলে গেল এভাবে। জাল নোট তৈরির উপযোগী যন্ত্রের সাথে ধরার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সফল হলাম না। শ্যামাচরণের বাড়ির পাশেই এক ভদ্রলোকের বাড়ি ছিল। তখন সেই ভদ্রলোকের সাথে আমি একটু ভাব জমালাম। তিনিও আমাকে যথেষ্ট সাহায্য করার জন্য উদ্যোগী হলেন। এই ভদ্রলোকের বাড়ির বাগানে একটা খুব বড় আম গাছ ছিল। সেই আম গাছের উপর উঠে শ্যামাচরণের বাড়ির কোনো কোনো অংশ দেখা যেত। কোনো কোনো দিন রাতে সেই আম গাছের উপর উঠে বসে থাকতাম, বসে ভেতরে যতটা সম্ভব দেখার চেষ্টা করতাম। এর আগে আমার বিশ্বাস ছিল যে ওই বাড়িতে তেমন আর কেউ থাকে না, কিন্তু এবার জানতে পারলাম যে ওই বাড়িতে আরো অনেকেই থাকেন। ওই বাড়িতে কেবলমাত্র একটাই দরজা ছিল। ওই দরজা ছাড়া বাড়ির ভেতর থেকে বাইরে যাওয়ার আর কোনো উপায় ছিল না। দরজা কিন্তু সবসময় ভেতর থেকে বন্ধ থাকত। বাড়ির ভেতর থেকে বাইরে বেরোবার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যেত। ওই বাড়ির কোনো ব্যক্তি বাইরে থেকে যখন ভেতরে ঢুকত, তখন সেই দরজায় লাগানো একটা কড়া ধরে শব্দ করলেই ভেতর থেকে কেউ দরজা খুলে দিত। কিন্তু কোনো বাইরের লোক এলে সেই কড়া নাড়ালেও হঠাৎ করে সেই দরজা কেউ খুলে দিত না। কে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, এই সমস্ত বিষয়ে ভেতর থেকে প্রথমে কেউ জেনে নিত, আর দরকার পড়লে তারপরে দরজা খুলত। আমি এটা দেখে বুঝলাম যে কড়া নাড়ার ভেতরেও রহস্য আছে। প্রয়োজন হলে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করার ক্ষমতা যদিও আমার আছে, কিন্তু সেই উপায়ে দুবার ঠকেছি। ওরা জাল নোট তৈরির যন্ত্র আর প্রয়োজনীয় উপাদান যে কোথায় রেখে দেয় তার কোনো খোঁজ পাওয়া যায় না। তাই দরজা ভেঙে বাড়ির ভেতর ঢোকার চেষ্টা এবার ছেড়ে দিলাম। বুদ্ধি করে সকলের আড়ালে বাড়ির ভেতর প্রবেশ করার উপায় খুঁজতে লাগলাম। দরজায় কড়া নাড়ার রহস্য যদি কিছু অনুমান করতে পারি। তবে সেই চেষ্টা করতে করতে প্রায় 1 মাস ধরে ওই কড়া নাড়া কিভাবে চলতে লাগলো তা অনুসন্ধান করে বুঝলাম সেখানে একটা রহস্য আছে। ক্রমশ বুঝতে পারলাম যে 24 ঘন্টায় আলাদা আলাদা 24 রকম কড়া নাড়ার সংকেত রয়েছে ওদের কাছে। কড়া নাড়ার রহস্যের ভেতরে ঢুকে ব্যাপারটা বেশ উপভোগ করলাম। তখন কোন সময় ওরা জাল নোট তৈরি করে তার অপেক্ষা করতে লাগলাম। একদিন রাত 2টোর সময় সেই ভদ্রলোকটির সঙ্গে আমি তার রান্নাঘরের ছাদের উপর উঠলাম। এই ছাদের উপর কোনো মহিলা ছাড়া আর কেউ উঠত না। সেই বাড়ির মহিলাদের একটু হাওয়া খাওয়ার জন্যই এই ছাদ তৈরি করা হয়েছিল। এই ছাদের চারদিক উঁচু প্রাচীর দ্বারা এমনভাবে ঢাকা ছিল যে কোনো জায়গা থেকে কেউ ছাদের উপর কাউকেই দেখতে পেত না। কিন্তু প্রাচীরের মাঝে মাঝে ছোট ছোট ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে বাইরের দিকে অল্প অল্প দেখা যেত। এমনই একটা ছোট ছিদ্র দিয়ে আমরা দেখলাম যে শ্যামাচরণের উপরের ঘরের একটা জানলা অল্প খোলা আছে। আর সেই ঘরের আলোতে দেখলাম সেই ঘরের ভেতর 3-4টে লোক মিলে একটা যন্ত্রের সাহায্যে সত্যি সত্যি জাল নোট তৈরি করছে। এর আগে যখন 2বার শ্যামাচরণকে ধরার চেষ্টা করি, সেই সময় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার সঙ্গে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সবশেষে বিশেষ লজ্জিত হতে হয়। সুতরাং এবার আর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনো রকম খবর না দিয়ে ওই বাড়ির ভেতর ঢুকবো বলে ঠিক করলাম। সেই ছাদ থেকে নেমে প্রথমে থানার দিকে ছুটলাম, আর থানা থেকে 4-5 জন কনস্টেবল নিয়ে আবার সেই জায়গায় আসলাম। কনস্টেবল কয়েকজনকে তখন সেই ভদ্রলোকের বাড়ির ভেতর লুকিয়ে রেখে সেই রান্নাঘরের ছাদের ওপর আবার উঠে দেখলাম যে তখনও জাল নোট তৈরি হচ্ছে। এই অবস্থা দেখে আর দেরি না করে সকলে মিলে আস্তে আস্তে সেই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। সকলে সেইখানে চুপ করে দাঁড়িয়ে আমরা।
আমি তখন সময় অনুযায়ী শব্দ করা মাত্র ভেতর থেকে দরজা খুলে গেল, আর আমরা সকলে বাড়ির ভেতর ঢুকে পড়লাম। দেখলাম সেই বৃদ্ধা মহিলা একটি প্রদীপ হাতে নিয়ে আমাদের দরজা খুলে দিয়েছে। সে আমাদের দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল আর আমাকে জিজ্ঞাসা করল, তোমরা কারা? এত রাত্রে কার খোঁজে এসেছো? আমি বৃদ্ধার কথা শুনে বললাম, আমরা যাই খুঁজতে আসি না কেন, তুমি যদি আর কোনো কথা বলো তাহলে তোমার মাথা এখানেই ভেঙে দেব। এই বলে তাকে একজন কনস্টেবলের জিম্মায় করে দিলাম, আর একজনকে দরজার ভার দিয়ে তাড়াতাড়ি ওপরে উঠতে লাগলাম। আমাদের ওপরে উঠতে দেখে ওই বৃদ্ধা ভদ্রমহিলা একটু ম্রিয়মাণ হয়ে পড়লেন আর হাতের প্রদীপ মাটিতে ফেলে বললেন, আমি আমি কোনো কথা বলতে চাই না, তবে ওপরে একটা লোক মৃত্যু শয্যায় শুয়ে আছে। তোমরা তোমরা একটু আস্তে আস্তে ওপরে ওঠো। আমি বৃদ্ধা মহিলার কথায় কান্না দিয়ে ওপরে উঠলাম। একে অন্ধকার, তার উপর অপরিচিত বাড়ি, কাজেই ওপরে উঠতে একটু সময় লাগলো। ওপরে উঠে দেখলাম শুধুমাত্র 3টে ঘর আছে, আর 3টে ঘরেরই দরজা বন্ধ, কিন্তু দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে অল্প আলো দেখা গেল। আমি 3টে ঘরের দরজাতেই লোক রেখে একটা দরজায় অল্প ধাক্কা দিলাম, নিজে থেকেই দরজা খুলে গেল। আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম। তখন দেখলাম সেই ঘরের ভেতরে একটা প্রদীপ জ্বলছে, আর পাশে একটা খাটের উপর একজন ভদ্রলোক হাতে একটা বই নিয়ে শুয়ে শুয়ে কি যেন একটা পড়ছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই সে উঠে বসলো আর আমাকে বলল, কে আপনি? এত রাত্রে আপনি এখানে এসেছেন কেন? এই অবস্থা থেকে আমি তো একেবারে অবাক। কি বলবো ভেবে ঠিক না করতে পেরে আমি বললাম, আমি শ্যামাচরণ বাবুকে খুঁজতে এসেছি। আমার কথা শুনে সেই ভদ্রলোক বললেন, শ্যামাচরণ বাবু এই ঘরে থাকেন না, পাশের ঘরে দেখুন। আমি আর কিছু না বলে আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। পাশের ঘরের দরজাও সামান্য একটু ধাক্কা দিতেই খুলে গেল। দেখলাম সেই ঘরের ভেতরেও একটা প্রদীপ জ্বলছে, আর 4জন লোক সেখানে বসে তাস খেলছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই শ্যামাচরণ আমাকে চিনল আর আস্তে আস্তে বলল, কি এবারও আবার কৃত্রিম মুদ্রা ধরতে এসেছেন নাকি? শ্যামাচরণের কথা শুনে আমি তো অবাক। বললাম, শ্যামাচরণ, এবার আর তোমার কথা শুনবো না। আমি নিজের চোখে এখনই তোমাকে জাল নোট তৈরি করতে দেখেছি, আর আমি একাও নই যে আমার ভুল হতে পারে। যাই হোক, এখন যদি বিশেষভাবে অপমানিত না হতে হয় তবে যন্ত্রপাতি কোথায় রেখেছ বলো। আমার কথা শুনে শ্যামাচরণ একটু হাসলো আর বলল, শুনুন, এখন রহস্য করবার সময় নয়। পাশের ঘরে একজন লোক মৃত্যুশয্যায় শুয়ে আছেন, তার সৎকারের জন্যই আমরা এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছি, আর এই তাস খেলে সময় কাটাচ্ছি। আর আপনি এত জোরে কথা বলবেন না, কারণ ওই ঘরে যে ডাক্তার বসে আছেন উনি শব্দ করতে বারণ করেছেন, আর আমাদেরকেও পর্যন্ত ওই ঘর থেকে বের করে দিয়েছেন। আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলুন, তাহলে কালকে সময় মতো একবার আসবেন। আপনার যা দরকার আমি সাধ্যমতো সেটা মিটিয়ে দেব। শ্যামাচরণের অবস্থা দেখে আর তার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত। আমার মুখ দিয়ে আর কথা বের হচ্ছিল না। তখন মনে মনে ভাবতে লাগলাম, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি বহুদিন ধরে এই বিষয়ে চিন্তা করতে করতে সব বিষয়কে সত্যি বলে ভাবতে লেগেছি। যাই হোক, আমাকে ইতস্তত করতে দেখে শ্যামাচরণ আবার আমাকে বলল, আমি আপনাকে যেটা বললাম আপনার বোধহয় সেটা বিশ্বাস হচ্ছে না, না? চলুন আমার সঙ্গে চলুন। আপনি নিজে গিয়ে নিজের চোখে রোগীর অবস্থা দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। এই বলে শ্যামাচরণ আমাকে নিয়ে সেই 3য় ঘরের দরজায় উপস্থিত হলো। দরজায় হাত দিতে না দিতেই দরজা গেল খুলে। সেই ঘরের ভেতর ঢুকে যা দেখলাম তাতে আমার পুরো মাথা ঘুরে গেল। আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল। দেখলাম সেই ঘরের মাঝখানে একটা মাদুরের ওপর একটা সামান্য বিছানায় এক ব্যক্তি অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে। তার মাথার কাছে একজন বয়স্কা মহিলা আঁচলে মুখ ঢেকে একটা 3 বছর বয়স্ক বাচ্চাকে কোলে নিয়ে বসে রয়েছে। ভদ্রমহিলার চোখ দিয়ে জল পড়ছিল, আর ঘরের এক পাশে একটা চৌকের ওপর
প্যান্ট আর শার্ট পরে, একটা চেন ঝুলিয়ে একজন লোক বাম হাত কপালে দিয়ে আর ডান হাতে একটা থার্মোমিটার ধরে বসে আছে। সেই ভদ্রমহিলার বাম হাতের কাছে কয়েকটা শিশি, তার কোনোটিতে অর্ধেক আর কোনোটিতে ভর্তি লাল সাদা বিভিন্ন রঙের নানা রকম ওষুধ রয়েছে। আমাকে দেখা মাত্রই সেই প্যান্ট শার্ট পরা লোকটি আস্তে আস্তে আমার কাছে উঠে আসলো আর আমাকে বলল, মশাই, এখানে কোনো রকম কথা বলবেন না বা গোলযোগ করবেন না। যদি আমার কাছে আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে বাড়িতে গিয়ে আমার সঙ্গে দেখা করবেন। বোধহয় আপনি আমাকে ভালোভাবে চেনেন না। আমি শ্যামবাজারের ডাক্তার ক্ষেত্রনাথ, জানেন কি? ডাক্তারবাবুর কথা শুনে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষেত্রবাবুর নাম ভালো রকম ভাবে শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার সাক্ষাৎ আলাপ হয়নি। আমার কথা শুনে তিনি বললেন, হুম 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 আমি সেই ক্ষেত্র ডাক্তার, এটাই আমার ঠিকানা। এই বলে তিনি পকেট থেকে একটা কার্ড বের করে আমাকে দিলেন। আর এই সময়ে ওই ভদ্রমহিলা ডাক্তারবাবুকে সম্বোধন করে বললেন, মশাই, এখন একবার দেখুন দেখে, কেমন কেমন বোধ হচ্ছে আমার। এই কথা শুনে ডাক্তারবাবু আবার সেই রোগীর কাছে গেলেন। হাত, পা, মাথা, বুক এসব ভালো করে দেখে বললেন। এই বলে পকেট থেকে রুমাল বের করে চোখের ওপর দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন সেই ঘরের যে কি রকম অবস্থা তা যিনি দেখেছেন তিনি জানেন। এখন তা বর্ণনা করা একেবারে অসম্ভব। সেই ভদ্রমহিলা নিজের কোলের ওপর শিশুটিকে দূরে ছুঁড়ে দিয়ে জোরে কেঁদে উঠল আর বারবার মাটিতে পড়ে নিজের শরীরটাকে আঘাত করতে লাগলো। কপালে আঘাত করতে করতে তার কপাল দিয়ে রক্ত পড়তে লাগলো। তখন তার সেই হৃদয় ভেদী চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে এসে উপস্থিত হলো। বাচ্চাটা জোরে জোরে কাঁদতে লাগলো। সেই ভয়ানক অবস্থা দেখে আর সেই কান্না শুনে আমার চোখ দিয়েও জল বেরিয়ে এলো। আমি আমার কয়েকজন লোককে নিয়ে নিচে নেমে গেলাম, কিন্তু নিচে গিয়ে ভাবলাম, এখন এই বাড়ির কি ভয়ানক অবস্থা। এখন যে এর মধ্যে জাল টাকা তৈরি হচ্ছে তা কিভাবে বলবো। কিন্তু যখন নিজের চোখে দেখেছি তখন কি করেই বা তাকে মিথ্যে বলে মনে করব। ঢুকেছি যখন, তখন একবার ভালো করে না দেখে যাওয়া তো কোনো প্রকারে যুক্তিসঙ্গত হবে না। যখন এরা মৃতদেহ নিয়ে চলে যাবে সেই সময় একবার ঘরগুলি দেখে নেব। জাল নোট পাই বা না পাই, যন্ত্র পেলেও পেতে পারি। এই ভেবে আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম। ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে গেলে অন্যান্য সকলে সেই মৃত ব্যক্তির কাছে গিয়ে চিৎকার করতে লাগলো। কেউ বা সান্ত্বনা দেওয়ার চেষ্টায় কত রকম বোঝাতে লাগলো। কেউ বা ছোট বাচ্চাটিকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, আবার কেউ মৃতদেহটিকে ঘর থেকে বের করে আনার প্রস্তাব দিল, আর কেউ কেউ নিজেকে সামলে নিয়ে বলল, যখন ঘরের ভেতর বিছানার উপরে এর মৃত্যু হয়েছে তখন বাইরে নিয়ে আর লাভ কি, না হোক টানাটানি করা মাত্র। যখন খাট আসবে তখনই একেবারে খাটের ওপর উঠিয়ে নিয়ে যাওয়া যাবে। দু একজন গিয়ে একটা খাট কিনে আনো, মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া উচিত। ঘরের ভেতর মৃতদেহ অনেকক্ষণ পর্যন্ত ফেলে রাখাটা আমাদের ধর্মবিরুদ্ধ কাজ। এই কথা শুনে দুজন খাট আনার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পরে একটা দড়ির খাট নিয়ে ফিরে এলো। খাটটা উপরে যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের ভেতর নিয়ে গেল। কিছুক্ষণ পর সেই খাট সমেত মৃতদেহ নামিয়ে এনে অল্পক্ষণের জন্য আমার সামনেই রাখলো। দেখলাম মৃতদেহটি একটা মোটা চাদর দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু মাথা খোলা। মৃত ব্যক্তির চোখ আর মুখ দেখে আমি বুঝলাম যে সে নিশ্চয়ই মারা গেছে। এরপর আমার সামনে সেই চাদরের একটা দিক দিয়ে মৃত ব্যক্তির মুখ ঢেকে কয়েকজন খাট সমেত সেই মৃতদেহ তুলে কাঁধের উপর রাখলো আর মুখে বলো হরি হরি বল বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরেকজন লোক সেই স্ত্রী লোকটিকে আর ছোট বাচ্চাটিকে নিয়ে তাদের পেছন পেছন চলে গেল কাঁদতে কাঁদতে। সকলের মনই ভারী হয়ে গেল।
বাড়ির মধ্যে তখন কেবল সেই বৃদ্ধা ভদ্রমহিলা ছাড়া আর কেউই ছিল না। আমি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম। রাত ফুরিয়ে সকাল হলো। আমি তখন সেই বাড়ির সমস্ত কোণা কাঞ্চি খুঁজতে লাগলাম। নিচের প্রত্যেকটা ঘর দেখলাম, উপরের দুটো ঘর দেখলাম, কিছুই পেলাম না। তারপর সেই মৃত ব্যক্তি যে ঘরে ছিল সেই ঘরে গেলাম, আর ঘরের সব জায়গা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কিছুই পেলাম না। সবশেষে যে মাদুরের ওপর সেই মৃতদেহ ছিল সেই মাদুরটি তুললাম। তুলেই আমার কেমন যেন সেই জায়গাটা দেখে মনে হলো বুদ্ধিমান শ্যামাচরণ এবারও আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। ভালো করে দেখে সেখানে আগুন জ্বালানোর চিহ্ন দেখলাম, আর দেখলাম সেখানে একটা কাঠের ফলক রয়েছে। তখন সেই কাঠের ফলকটা তুললাম, দেখলাম তার নিচে একটা গহ্বর, 2 ফিট প্রশস্ত, 3 ফিট লম্বা আর 1 ফুট গভীর। তার ভেতরে কিছু ছাই রয়েছে, সেই জায়গায় গলা ধাতুর চিহ্নও রয়েছে। এই অবস্থা দেখে আমি তো অবাক। তখন আর কাউকে কিছু না বলে সেই বাড়ির বাইরে এলাম। একটা গাড়ি নিয়ে আমি প্রথমে কাশীমিত্র ঘাট, পরে নিমতলা ঘাটে গেলাম। সেখানে মৃতদেহের কোনো সন্ধান নেই, বরং এটাই জানতে পারলাম যে সেখানে সেই রকম কোনো মৃতদেহই নাকি আসেনি। সেখান থেকে বেরিয়ে আমি ডাক্তারবাবুর বাড়ির খোঁজ করলাম। একটা লোক বাইরে বেরিয়ে আসলো। আমি তাকে সেই ডাক্তারের দেওয়া কার্ডটি দেখিয়ে বললাম, আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব। ভদ্রলোক আমার কথার উত্তরে বললেন, দেখি, এ কার্ডটা তো আমারই, আমি ক্ষেত্রনাথ ডাক্তার। এতে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আর তাকে বললাম, সে কি কথা, আমার সঙ্গে তো আপনার কাল রাতে দেখা হয়নি। যিনি ক্ষেত্রবাবু পরিচয়ে আমাকে এই কার্ড দিয়েছেন তিনি তো আপনি না। এই বলে ডাক্তারবাবুকে সকল কথা বললাম। তিনিও শুনে অবাক হলেন। তার কার্ড কিভাবে আর কোন জোচ্চোরের হাতে পড়ল তা ভেবেই তিনি চিন্তিত হয়ে গেলেন। আমি খুব লজ্জিত হয়ে সেখান থেকে চলে এলাম, কিন্তু মনে মনে শ্যামাচরণের কৌশলকে ধন্যবাদ দিলাম। তার উপস্থিত বুদ্ধির প্রশংসাও করতে লাগলাম। শ্যামাচরণ কিন্তু তারপর সেই বাড়িতে আর ফিরল না। এর 2 মাস পর পর্যন্ত নানা রকম ভাবে ওদের অনেক খোঁজ করলাম, কিন্তু ওদের সন্ধান পেলাম না। এই ঘটনার প্রায় 4 মাস পর আবার শ্যামাচরণের খোঁজ পেলাম। এবার দেখলাম শ্যামাচরণ শহর ছেড়ে শহরতলিতে আশ্রয় নিয়েছে। শ্যামাচরণ আমাকে খুব ভালোভাবে চেনে বলে এবার আর আমি তার বাড়ির কাছে গেলাম না। আমার বিশ্বাসী অন্য আরেকজনের কাছে সাহায্য নিলাম। যে বাড়িতে শ্যামাচরণ ছিল সেই বাড়ির সামনেই রাস্তার উপর একটি ঘর ভাড়া নিলাম, আর সেই ঘরে একটি মণিহারি দোকান দিলাম। আমার বিশ্বাসের সেই লোকটি সেই দোকানে বসে সামান্য বেচাকেনা আরম্ভ করল। আমাদের প্রধান উদ্দেশ্য দোকানের উন্নতি নয়, কেবল শ্যামাচরণের সঙ্গে একটু মেলামেশা করা। এরপর খুব তাড়াতাড়ি সেই ঘটনাটা ঘটল। সেই দোকানের কাছ দিয়ে যাতায়াত করার সময় ক্রমে আমার সেই লোকের সঙ্গে শ্যামাচরণের আলাপ হয়ে গেল। সেই দোকানে বসে কখনো কখনো শ্যামাচরণ ধূমপান করতে শুরু করলো। একদিন শ্যামাচরণ সেই দোকান থেকে কিছু জিনিস কিনে তার পরিবর্তে একটা সিকি দিয়ে দিল। আমার লোকটি তখন দেখে বলল যে সেটা জাল সিকি, কিন্তু শ্যামাচরণকে কিছু না বলে বাকি পয়সা ফিরিয়ে দিল। 2 দিন পরে আবার শ্যামাচরণ আরেকটি জিনিস কিনে তার পরিবর্তে একটা জাল 1 টাকা দিল। এবার আমার উপদেশ মতো শ্যামাচরণকে একটা আভাস দেওয়া হলো। সেই লোকটি শ্যামাচরণকে বলল, না 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 না, সেদিন সিকিতে আমার 4 পয়সার লোকসান হয়েছে, সুতরাং আমি এই টাকার পরিবর্তে 40 আনার বেশি দিতে পারবো না। এই কথা শুনে শ্যামাচরণ প্রথমে যেন একটু অবাক হলো, কিন্তু তারপর তাকে সেই টাকা ফিরিয়ে দিল। এরপর আমার লোকের সঙ্গে শ্যামাচরণের মনের মিল হতে লাগলো। ক্রমে 6 মাস পর্যন্ত তাকে খুব ভালো করে পরীক্ষা করে শেষে শ্যামাচরণ তাকে বিশ্বাস করল। 1, 2 টাকা থেকে আরম্ভ করে 50 টাকা পর্যন্ত দিতে লাগলো শ্যামাচরণ। আমার সেই বিশ্বস্ত লোকটিও পরিবর্তে নিয়মিত টাকা দিতে লাগলেন। এইভাবে জাল টাকা যা শ্যামাচরণ তাকে বিক্রি করতে লাগলো তার সমস্তই আমার কাছে জমতে লাগলো।
যখন দেখলাম যে আমার সেই লোকের উপর শ্যামাচরণের কোনো রকম অবিশ্বাস নেই, তখন জাল টাকা চালানোর অপরাধে তাকে মুদ্রার সঙ্গে ধরাটাই ঠিক করলাম। একদিন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সেই দোকানের ভেতর এক জায়গায় লুকিয়ে থাকলাম। সেদিন শ্যামাচরণের 50টি মুদ্রা আনার কথা ছিল। দেখতে দেখতে শ্যামাচরণ মুদ্রার সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হলো। আর সেই লোকটিকে যেই মুহূর্তে মুদ্রা দিতে যাবে, অমনি সেই মুদ্রার সঙ্গে আমরা শ্যামাচরণকে ধরে ফেললাম। শ্যামাচরণ বন্দী হলো। আমাদের সাথে লোকজন ছিল, সুতরাং সেই মুহূর্তেই যে বাড়িতে শ্যামাচরণ থাকতো সেই বাড়ি ঘিরে ফেললাম। বাড়ির ভেতরে ঢুকে একজন স্ত্রীলোক ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। এই লোকটিকে আমি চিনতে পারলাম। এর আগে এনারই স্বামীর মৃত্যু হয়েছিল, আর ইনি সেই ছোট বাচ্চাটিকে নিয়ে স্বামীর বিরহে কাঁদতে কাঁদতে আমার হৃদয়কেও গলিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। এবার শ্যামাচরণ আগেই ধরা পড়েছে, সুতরাং বাড়ির ভেতরে জিনিসপত্র লুকোনোর কোনো রকম চেষ্টা করতে দেওয়া হলো না। অনুসন্ধানে সমস্ত জিনিসই বাইরে বেরিয়ে পড়ল। ঘর তল্লাশ করে প্রায় 500 জাল টাকা বের করা হলো। বাড়ির সামনে একটা কুয়ো ছিল, তার ভেতর থেকে একটা কাঠের বাক্স বের করা হলো। সেই বাক্সের ভেতর লোহা আর পিতল দিয়ে তৈরি জাল টাকা তৈরির সমস্ত যন্ত্রই পাওয়া গেল। তখন খোঁজ নিয়ে ডাক্তার বা অন্যান্য সকলের নামও জানা গেল। সেই সব জিনিস নিয়ে আর দলের সমস্ত লোকের নাম জানতে পেরে আমরা খুব খুশি হলাম। আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হলো। সবশেষে আলিপুরের আদালতে শ্যামাচরণের বিচার হয়। বিচারে শ্যামাচরণের 5 বছরের কারাবাসের আদেশ হলো। কিন্তু তার সাথে বাকি যারা ছিল তারা সকলে সে যাত্রা রেহাই পেয়ে গেল। শ্যামাচরণের জেল হলো বটে, কিন্তু কিভাবে 3বার শ্যামাচরণ আমাদেরকে ঠকিয়েছে তা জানার জন্য আমার কৌতূহল কোনোভাবেই আমি দমন করতে পারলাম না। তাই আমি একদিন জেলের ভেতর গিয়ে শ্যামাচরণকে আমার মনের কথা পারলাম। তাতে সে এইটুকু বলল যে, প্রথম দিন যখন আপনারা আমার বাড়িতে প্রবেশ করেন তখন আমরা কৃত্রিম মুদ্রায় তৈরি করছিলাম। যখন আপনারা দরজা ভাঙছিলেন সেই সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র একটা কাপড়ে বেঁধে একটা বাঁশের সাহায্যে আমরা পাশের বাড়িতে ওই কাপড়ে মোড়া ব্যাগটা ফেলে দিই। অন্য লোকের বাড়ি বলে আপনারা ভালো করে খোঁজেননি, কাজেই কিছুই পাননি। তৃতীয় দিন যখন আপনারা প্রবেশ করেন তখন তো জিনিসপত্র লুকোনোর সময় পাইনি, কিন্তু আমাদের মধ্যে একজন লোক আগে থেকেই কনস্টেবলের পোশাকে ছিল। আপনারা কনস্টেবল নিয়ে যখন প্রবেশ করেন তখন সেও আপনাদের সাথে মিলে আমাদেরকে খোঁজবার ভান করে। যখন একজন কনস্টেবলকে আপনারা বাইরের দরজায় পাহারার জন্য পাঠিয়ে দেন তখন আমাদের সেই সাজানো কনস্টেবল পাহারা দেওয়ার ভান করে সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে চলে যায় এবং সব জিনিসপত্র লুকিয়ে ফেলে, কিন্তু আপনারা তার বিন্দু বিসর্গ বুঝতে পারেননি। আর তৃতীয় দিন তো কীভাবে ফাঁকি দিয়েছিলাম আপনি নিজের চোখে দেখেছেন। খাটে করে যখন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তার ওপর করেই সমস্ত দ্রব্য বাইরে বের করে নিয়ে যাই আমরা। তবে সেটা মৃতদেহ ছিল না, আমাদের দলেরই একজন মৃতদেহের মতো শুয়েছিল। আর তার স্ত্রী বলে যে আপনাকে পরিচয় দিয়েছিল সে বা ডাক্তার, মানে যাদেরকে আপনারা দেখেছিলেন সেখানে, তারা সবাই আমাদের দলের লোক। সকল কথা শুনে ভাবলাম আমি এতদিন কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি শ্যামাচরণের কাছ থেকে তার থেকে বেশি অভিজ্ঞতা পেলাম, আর পাশাপাশি তার বুদ্ধির প্রশংসা করতে করতে জেল থেকে বের হয়ে এলাম। এই সময় থেকেই শ্যামাচরণের দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার অধিকাংশই কলকাতা ছেড়ে যে যার নিজের দেশে চলে গেল। আর এরপর থেকে জাল নোটের প্রচলনও ধীরে ধীরে কম হয়ে এলো। আজ গল্প স্বল্পতে শুনলেন রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা কাহিনী কৃত্রিম মুদ্রা। প্রিয়নাথের ভূমিকায় সোমক, শ্যামাচরণ অর্ণব, বৃদ্ধা এবং যুবতী রিয়া, অসুস্থ লোক উজ্জ্বল, নকল ডাক্তার অমরজিৎ, জনৈক রাজীব,
আসল ডাক্তার সুদীপ্ত, দোকানদার অরিজিৎ, সম্পাদনা রিয়া, আবহ এবং শব্দ সংযোজনা অর্ণব, গল্পের সূত্রধর রাজীব, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।